রেহান আঁচলের চুল মুছে দিয়ে আঁচলের চোখে কাজল দিয়ে দেয়। ব্যাস, এবার আমার মিষ্টি বইয়ের উপর কারো নজর লাগবে না। আঁচল চুপ করে আসে। রেহান আঁচলকে চুপ থাকতে দেখে বলে, আমার পারিশ্রমিকটা দিবে না? মানে? ও বাবা, এত কষ্ট করে চুল মুছে দিলাম, কাজল দিয়ে দিলাম, তার বিনিময়ে আমি কিছুই পাবো না? সেটা কি করে হয় বেবি? আঁচল বুঝতে পারে রেহান কি চাইছে। আঁচল কিছু বলার আগেই রেহান আঁচলের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। অসভ্য বলেই রেগে রুম থেকে চলে গেল। আঁচল নিচে চলে যেতেই রিমির সাথে দেখা হয়। বাহ ভাবি, তোমাকে অনেক কিউট লাগছে। হয়েছে, এবার চলো, আজ আমি রান্না করি। কিন্তু মা। মাকে আমি পরে যা বলার বলবো, তুমি চলো তো। রিমি আঁচলকে নিয়ে রান্নাঘরে চলে যায়। আঁচল সবার জন্য ব্রেকফাস্ট বানায়। রিমিও আঁচলকে সাহায্য করে। হঠাৎ বেল বাজতে দিতেই রিমি বলে, ভাবি, তুমি বরং ব্রেকফাস্ট টেবিলে সাজাও, আমি দেখে আসি কে এসেছে। রিমি দরজাটা খুলতেই দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কাকে চাই? আঁচলকে। ছেলেটার কথা শুনে রিমি খানিকটা রেগে যায়। আপনি জানেন আঁচল আমার ভাবি হয়, আর অন্য কারো ওয়াইফকে আপনি নাম ধরে বলছেন কেন? এত কৈফিয়ত আপনাকে দিতে আমি বাধ্য নই। আপনি আঁচলকে ডাকুন, আঁচল আমাকে ঠিকই চিনবে। আরে আজীব, আপনাকে আমরা চিনি না, তাহলে কেন ডাক বলুন তো? আমরা নই, বলুন আপনি চেনেন না। এত কথা না বলে ডাকুন আঁচলকে। ওরা দুজনের চেঁচামেচি শুনে আঁচল রান্নাঘর থেকে বেরিয়ে আসে। কি হলো, কার সাথে চেঁচাচ্ছ? আঁচল দরজার সামনে আসতেই ছেলেটাকে দেখে বড় সড়ো একটা শক খায়। আদি ভাইয়া তুমি? কি, কেমন দিলাম সারপ্রাইজটা? ভাবি, তুমি ওনাকে চেনো? আরে কি বলো, চিনবো না কেন? উনি আমার ফুফাতো ভাই আদি। অবশ্য ফুফাতো ভাই বললে ভুল হবে, কারণ আদি ভাইকেও আমার নিজের ভাই মনে করি। উনি আমার বিয়েতে থাকতে পারেননি, দেশের বাইরে ছিলেন তাই। আদি ভাইয়া, তুমি দেশে ফিরলে কবে? এই তো কাল। আর আজ নাকি মামুনিরা আসবে তোকে নিতে। আমাকেও বলেছিল তোকে দেখে যেতে, তাই ভাবলাম আমি আগে এসে তোকে সারপ্রাইজ দিয়ে দিই। মামুনির কাছ থেকে ঠিকানাটা নিয়ে চলে এলাম। খুব ভালো করেছো ভাইয়া, আমি খুব খুশি। এই দেখো, তোমাকে বাহিরে দাঁড় করিয়ে সব কথা বলে ফেলছি। তুমি ভেতরে এসো বলেই আদের হাত ধরে টেনে ভেতরে আনে আঁচল। রেহান নিচে নামছিল, এমন সময় দেখে আঁচল একটা ছেলেকে হাত ধরে বসতে বলছে। মুহূর্তে রেহানের ভিতর ভয় ঢুকে যায়। ছেলেটা জিসান নয় তো? জিসানকে আঁচলকে ফিরিয়ে নিতে এসেছে? না না, এটা হতে দিব না। আঁচল আমার বিয়ে করা বউ। আঁচল এখন আমার আমানত, ওর দিকে কেউ নজরও দিতে পারে না। রেহানের রাগে চোখ মুখ লাল হয়ে যায়, হাত দুটো মুষ্টিবদ্ধ করে আছে। ইচ্ছে করছে জিসানকে এখনই মেরে পুঁতে ফেলতে। আর আঁচল, ও কিভাবে পারলো জিসানের হাত ধরতে? আগে আঁচলকে দেখে নিই, তারপরেই জিসান। রেহান রেগে আঁচলের কাছে আসে। আঁচল রেহানকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। শুনুন, উনি। আঁচলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রেহান আঁচলের হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। এদিকে রেহানের এমন কাণ্ডে আদি আর রিমি হাঁ করে তাকিয়ে থাকে। কি হলো বলুন তো? কিছুই তো বুঝলাম না। রেহান আঁচলকে রুমে এনে দরজা লক করে দেয়। আঁচলের এক হাত পিছনে দিয়ে মোড়চড় দিয়ে ধরে। আঁচল ব্যথায় কুঁকড়ে ওঠে। আহ রেহান, কি হচ্ছেটা কি? আমার হাতটা ছাড়ুন, লাগছে আমার। লাগুক, তুই যদি আজ মরেও যাস তবু আমার কষ্ট নেই। তোর এত বড় সাহস হলো কি করে? তুই আমার ওয়াইফ ভুলে গেছিস? কি করেছি আমি? এত মেজাজ দেখাচ্ছেন কেন? মানুষ মনে হয় না আমাকে? আপনার সব রকম অত্যাচার মেনে নেব কেন বলুন তো? রেহান রেগে আঁচলের গালে একটা ঠাস করে চড় মেরে দেয়। আঁচল ছিটকে মেঝেতে পড়ে যায়। রেহানের এমন আচরণ আঁচল মোটেই মানতে পারছে না। সব কিছু যেন এলোমেলো লাগছে আঁচলের। আঁচল গালে হাত দিয়ে রেহানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রেহান আঁচলকে টেনে তুলে দেয়ালের সাথে চেপে ধরে। রেহানের এমন হিংস্র রূপ দেখে আঁচল ভয়ে কাঁপছে। আমি তোর উপর অত্যাচার করি তাই না? আমার ভালোবাসা তোর অত্যাচার মনে হয়? আর তোর ওই জিসান তোকে অনেক ভালোবাসতো তাই না? এই জন্যই তুই তোর জিসানের সাথে চলে যাওয়ার প্ল্যান করছিলি। মানে? মানে কি বুঝতে পারছিস না? তোর জিসান এই বাড়িতে কি করছে, কেন এসেছে ও এই বাড়িতে তোকে নিয়ে যেতে, তাই তো? আর তুইও তোর জিসানের সাথে পালানোর প্ল্যান করছিস।
এবার আঁচল বুঝতে পারে আদিকে জিসান ভাবছে রেহান। আঁচলের রাগে মাথা ফেটে যাচ্ছে। আঁচল এক ঝটকায় রেহানকে ছাড়িয়ে দিয়ে বলে, জিসান? কে জিসান? উনি আমার ভাইয়া, বুঝেছেন? আমার সাথে দেখা করতে এসেছে। আপনি ভাবলেন কি করে ওই বেঈমানটাকে আমি হাত ধরে বাড়িতে নিয়ে আসব? হ্যাঁ মানছি, আমি ওকে এখনো ভুলতে পারিনি, ভালোবাসি এখনো। তার মানে এই না আমি আবার ওই বেঈমানটাকে সুযোগ দেব। রেহান আঁচলের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। কি ভাবছিল আর সে কি হয়ে গেল? আঁচলকে ভুল বুঝছে, ওর গায়ে হাতও তুলছে। এটা মোটেও ঠিক হয়নি। আঁচল আসলে আমি আঁচল হাত তুলে রেহানকে থামিয়ে দেয়। থাক, আপনার নিচু মন মানসিকতা পাল্টান রেহান, বলে এই রুম থেকে বেরিয়ে যায়। রেহানের বোকামির জন্য তার নিজের উপরই মারাত্মক রাগ হচ্ছে। এভাবে আঁচলকে কষ্ট দিয়ে দিন দিন দূরে সরিয়ে দিচ্ছে। আঁচল অন্য একটা রুমে দরজা লাগিয়ে কান্না করতে থাকে। বারবার এই লোকটা জিসানের কথা মনে করিয়ে দিচ্ছে কেন? যতই চাইছি জিসানকে মন থেকে মুছে ফেলবো, ততই ওর কথা মনে করিয়ে দিচ্ছে। এদিকে আদি অনেকক্ষণ ধরে বসে আছে, আঁচলকে দেখতে পারছে না আর। আদিও বেশ চিন্তিত হয়ে পড়ে। রেহান যেভাবে রেগে আঁচলকে নিয়ে গেল, কি জানি কি হয়েছে। রিমি রেহানের রুমে আসে। ভাইয়া, কি হয়েছে রে? তুই ওই সময় ভাবিকে রেগে গিয়ে আসলি কেন? রেহান রিমিকে সবটা বলে। ও মা, ভাবির বয়ফ্রেন্ড ছিল? জানতাম না তো। যাই হোক, ওইটা ভাবির অতীত। তুই কেন ভাবির অতীত নিয়ে সন্দেহ করলি? তোর কি মনে হয় নিজের স্বামীর বাসায় কেউ তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে? তোর কোনো দিন আর বুদ্ধি হবে না। রেহান চুপ করে বসে আছে। রিমি গিয়ে আদিকে সব বলতেই আদি হেসে দেয়। বাব্বা, রোহান আমার বোনটাকে এত ভালোবাসে। সত্যি আমি অনেক খুশি হয়েছি। আমার বোনটা এমন একটা বর পেয়েছে যে কিনা ওকে চোখে হারায়। আচ্ছা, আমি বরং আসি। আঁচল তো আজ বাড়ি যাবেই, তখন না হয় ওর সাথে আড্ডা দিতে পারবো। এখন রেহানকে বলুন আমার বোনের অভিমানখানা ভাঙতে। এদিকে রেহান আঁচলকে খুঁজতে থাকে। রিমিকে জিজ্ঞেস করতেই বলে, বাহিরে তো যায়নি, তুই দেখ, হয়তো কোনো রুমে দরজা আটকে বসে আছে। যা গিয়ে ওর রাগ ভাঙা। রেহান রিমির পাশের রুমটা দেখে দরজা লাগানো। ঘরের ভিতর মনে হচ্ছে কেউ কাঁদছে। রেহানের বুঝতে বাকি রইল না আঁচলের রুমেই আছে। আঁচল, দরজা খুলো। আঁচল কোনো সায় দেয়নি। রেহান এবার চিন্তায় পড়ে যায়। কিভাবে রাগ ভাঙাবে? এই মেয়ে তো দরজাই খুলছে না। রেহান আরও কয়েকবার আঁচলকে ডাকে। আঁচল, আমার ভুল হয়ে গেছে সোনা, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আর এমন হবে না। দরজা খুলো প্লিজ বেবি। আঁচল নাছের বান্দা, দরজা খোলার নামও নেয়নি। রেহান এবার খানিকটা রেগে যায়। আঁচল, তুমি দরজা খুলবে নাকি আমি ভেঙে ঢুকবো? আঁচল তাও দরজা খুলে না। এবার রেহানকে দরজায় লাথি মারে। লাথির শব্দ শুনে আঁচল ভয় পেয়ে যায়। যদি সত্যি সত্যি রেহান দরজা ভেঙে ফেলে, তাহলে তো আমার কপালে শনি লেখা আছে মনে হয়। আঁচল এক লাফে উঠে দরজা খুলে দেয়। আঁচল দরজা খুলতেই রেহান ঘরে ঢুকে দরজাটা আবার লাগিয়ে দেয়। আঁচল বেশ ভয় পেয়ে যায়। আঁচল, আমি সরি, সত্যিই বুঝতে পারিনি উনি তোমার ভাই। কি বলো তো, সারাক্ষণ তোমার মুখে ওই জিসানের নাম শুনতে শুনতে আমার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খায়। যদি তুমি আবার জিসানের কাছে চলে যাও তো। আমি সরি সোনা, আর মারবো না তোমায়। এই কান ধরছি দেখো। আঁচল এবার রেগে চিৎকার করে ওঠে। কি পেয়েছেন আমায়? কাঠের পুতুল আমি? যখন ইচ্ছা হবে মারবেন, আবার যখন ইচ্ছা হবে সরি বলবেন। আপনি আমাকে কিছু বলতে দিয়েছিলেন? আপনি জানতে চেয়েছিলেন ছেলেটা কে? তার আগেই আপনি যা নয় তাই বলেছেন। কেন বলুন তো? আমি কি মানুষ না? আপনার সব রকম অত্যাচার কেন সহ্য করব আমি? ওয়াই? রেহান বুঝে উঠতে পারছে না আঁচলকে কিভাবে শান্ত করবে। আঁচল যে পরিমাণ রাগ করছে। আঁচল, একটু শান্ত হও প্লিজ। বললাম তো আর এমন হবে না। আঁচল এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নেয়। ডোন্ট টাচ মি, ওকে? আমি আর আপনার সাথে এক মুহূর্তও থাকবো না। আপনি একটা জানোয়ার। আপনি প্রথম দিন থেকে আমার উপর অত্যাচার করে যাচ্ছেন। আমি চলে যাব,
আপনার সাথে থাকবো না আমি। চলে যাওয়ার কথা শুনে রেহানের প্রচুর রাগ উঠে যায়। রেহান আঁচলের দুবাহু চেপে ধরে কাছে এনে বলে, চলে যাবি মানে? তুই কি মনে করিস আমি তোকে এত সহজে যেতে দিব? নো ওয়ে। স্বামী হই তোর আমি। তোকে মারতে পারি, আবার ভালোবেসে কাছে টেনেও নিতে পারি। তুই চলে যাওয়ার কথা মাথায় আনলি কি করে? শোন, আমি বেঁচে থাকতে এটা কখনো হবে না। আমায় ছেড়ে চলে যাওয়ার ভূত মাথা থেকে নামিয়ে ফেল। আমি মরে গেলে যা ইচ্ছে করিস। আঁচল রেহানের এমন আচরণে ভয় পেয়ে যায়, তাও বারবার এই কথাই বলে যাচ্ছে, আমি চলে যাব, আমি আপনার সাথে থাকবো না। কাঁদতে কাঁদতে হেসকি উঠে গেছে আঁচলের। রেহান নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু বারবার আঁচলের মুখে চলে যাব কথাটা শুনতে রেহানের রাগের পরিমাণ কমার বদলে দ্বিগুণ বেড়ে যাচ্ছে। হঠাৎ আঁচল বলে ওঠে, আপনি খারাপ, আপনি শুধু আমার উপর অত্যাচার করেই যান। আমার জিসানি ভালো ছিল, আপনি খারাপ। রেহান এবার নিজের রাগের কন্ট্রোল হারিয়ে ফেলে, গায়ে সমস্ত শক্তি দিয়ে আঁচলের গালে কষে চড় মারে। আঁচল ছিটকে বিছানায় পড়ে যায়। তোর জিসান জিসান জিসান, বিয়ের প্রথম দিন থেকে সেই একই নাম বলে যাচ্ছিস। তোর জিসান তোকে কতটা কষ্ট দিয়েছে ভুলে গেছিস, তাই না? আর আমার ভালোবাসা তোর চোখে পড়ে না? তোর জিসান কি আমার থেকেও বেশি ভালোবেসেছিল তোকে? রেহান রেগে চিৎকার করে কথাগুলো বলতে থাকে, কিন্তু আঁচলের কোনো রিয়েকশন না পেয়ে রেহান আঁচলের কাছে গিয়ে আঁচলের হাত ধরে টান দিয়ে সোজা করতেই দেখে আঁচল সেন্সলেস হয়ে পড়ে আছে। রেহান রাগে নিজের হাত দিয়ে দেয়ালে কয়েকটা আঘাত করে, তারপর রুম থেকে বেরিয়ে যায়। ঘণ্টাখানেক পরেই রিমি রুমে চলে এসে দেখে আঁচল ওভাবে বিছানায় পড়ে আছে। রিমি দৌড়ে আঁচলের কাছে এসে আঁচলকে ডাকতে থাকে। ভাবি, কি হয়েছে তোমার? রিমি বুঝে উঠতে পারে আঁচল সেন্সলেস হয়ে আছে। রিমি দ্রুত পানি এনে আঁচলের মুখে ছিটাতেই আঁচলের সেন্স আসে। ভাবি, কি হয়েছে বলো তো? তুমি সেন্সলেস হলে কিভাবে? রিমি কথা শুনে আঁচল সব কিছু মনে করার চেষ্টা করে। জানি না। আচ্ছা চলো, আমি তোমাকে রুমে দিয়ে আসি। রেস্ট নিবে, চলো। ভাইয়া যে কোথায় গেল খবর নেই কোনো। এদিকে তোমার এই অবস্থা, সে খেয়াল আছে ওর? তুমি যাও রিমি, আমি নিজে রুমে যেতে পারবো। ওহো, চলো তো। রিমি জোর করে আঁচলকে রুমে শুয়ে দিয়ে আসে। রিমি শোনো, বলো ভাবি। বাবা মাকে কিছু বলো না কেমন, শুধু শুধু টেনশন করবে। আচ্ছা বলবো না, তুমি রেস্ট নাও। আমি তোমার আর ভাইয়ের খাবারটা রুমে দিয়ে যাবনি। তোমার নিচে নামার দরকার নেই। রিমি চলে যায়। আঁচল দু চোখ বন্ধ করে। রাত 10টা। রিমি আঁচল আর রেহানের খাবারটা নিয়ে এসে দেখে আঁচল বেলকনিতে দাঁড়িয়ে আছে। ভাবি, ভাইয়া এখনো বাসায় আসেনি? তো আমি কি করব? তুমি ফোন করে একটা খবর তো নিতে পারতে। তুমি ফোন করে নাও। দেখো ভাবি, তোমার অতীতে কি হয়েছে সব ভুলে যাও। এখন তুমি কারো স্ত্রী। তোমার অতীতে যাই হয়ে থাকুক না কেন, এতে আমার ভাইয়ার দোষ কোথায় বলো তো? আমার ভাইয়া কেন কষ্ট পাবে? আর রইল ফোন করা। ভাবি, ভাইয়া তোমার সাথে রাগ করেছে, আমার সাথে না। এখন তুমি বলো, ফোনটা কার করা উচিত, আমার নাকি তোমার? আঁচল চুপ করে মাথা নিচু করে আছে। ভাবি, আমার ভাইয়াটা অনেক অভিমানী, ওকে কষ্ট দিও না প্লিজ। ও হয়তো অভিমান করে এমন কিছু করে বসবে যা কেউ ভাবতেও পারবে না। বলে রিমি চলে আসে আঁচলের রুম থেকে। এদিকে রেহানের মা চিন্তায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। মা, একটু শান্ত হও প্লিজ, ভাইয়া চলে আসবে এখনই। ও এমন কেন করছে রে? ও তো কোনোদিন বাড়ির বাইরে এতক্ষণ থাকেনি। আমার ছেলেটা ঠিক আছে তো? মা, ভাইয়া চলে আসবে এখনই। কি চলে আসবে বলছিস? এখনো তো এলো না। কোথায় গেছে, কি করছে কিছুই তো বুঝতে পারছি না। বাবা, তুমিও এমন করছো কেন বলো তো? তুমিও এত চিন্তা করলে মাকে কে সামলাবে? রেহানের বাবা একের পর এক রেহানকে ফোন করেই যাচ্ছে, কিন্তু রিসিভ করছে না। এদিকে আঁচল বেলকনিতে হাঁটু ভাঁজ করে বসে কান্না করেই যাচ্ছে।
ওর জন্যই আজ এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। ও যদি রেহানকে মেনে নিতে পারতো আজ এমনটা হতো না। হঠাৎ বেল বাজতেই রেহানের মা বলে, ওই তো আমার ছেলেটা চলে এসেছে নিশ্চয়ই। বলেই উঠে যেতে নিলে রিমি আটকে ফেলে। মা তুমি বসো, আমি গিয়ে দেখছি। রিমি দৌড়ে গিয়ে দরজা খুলেই চিৎকার করে ওঠে। ভাইয়া! রেহান সোজা হয়ে দাঁড়াতে পারছে না। হাতে ডিঙ্কের বোতল, শার্টের ইনটাও ঠিক নেই, টাইটাও অর্ধেক খুলে বাঁকা হয়ে আছে, চুলগুলো এলোমেলো। রিমি এই প্রথম নিজের ভাইকে এতটা অগোছালো দেখছে। যে ছেলে এতটা পরিপাটি, আজ তার এই হাল শুধুমাত্র আঁচলের জন্য। হ্যাঁ, আঁচলের জন্যই আজ ভাইয়া ড্রিঙ্ক করেছে। রিমি কিছুতেই রেহানের এমন অবস্থা মানতে পারছে না। সব হয়েছে তোমার জন্য ভাবি। আমার ভাইয়া আজ পর্যন্ত ড্রিঙ্কস করা তো দূরে থাক, খারাপ কোনো ছেলেদের সাথে কথাও বলেনি। আমার ভালো ভাইয়াটা তোমার জন্য এই পথে গিয়েছে। আমি তোমাকে কখনো ক্ষমা করব না ভাবি, নেভার। রেহানের বাবা মা এক প্রকার দৌড়ে দরজার সামনে আসে। কি রে রিমি, তুই ভাইয়া বলে চিৎকার করে আর কিছু বললি না? রেহানের বাবা মা রেহানকে দেখে থমকে যায়। এই রেহান যেন তাদের কাছে অচেনা লাগছে। রিমি আগের মতোই ঠায় দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। রেহান, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? রেহান ওর মার কাঁধে মাথা ফেলে মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মা জানো, ও আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আমি আর পারছি না মা। তুমি বলো, আমি কি এতটাই খারাপ মা? মা, আমার সত্যিই অনেক কষ্ট হয়, মরে যেতে ইচ্ছে করে। তুমি তো জানো মা, আমি কখনো কাউকে ভালোবাসিনি। ওকে তো প্রথম থেকেই অনেকটা ভালোবেসে ফেলেছি, নিজের থেকেও বেশি। ও কেন বুঝতে পারে না মা? ওকে তুমি বোঝাও না। ও আমাকে ছেড়ে চলে গেলে আমি মরেই যাব মা।